Assalamu alaikum. Welcome everybody to the session. And today we'll start the new chapter, and that is short-term financial decisions and basically the current liability management. And current liability, already you know, current liability means those liabilities which maturity is 1 year or less than 1 year. That means the maximum maturity of the liabilities will be 1 year. So it is the current liabilities. And current liabilities includes, this is the short-term financing or short-term liabilities. So what are the different sources of short-term financing? Basically, we'll focus on this chapter. তো আমরা এই চ্যাপ্টারে মূলত কারেন্ট লায়াবিলিটি বলতে যা বুঝাই সেটি হলো শর্ট টার্ম লায়াবিলিটি। আর শর্ট টার্ম লায়াবিলিটি বলতে ফাইন্যান্সিং এর ওই সোর্সগুলি যেগুলি শর্ট টার্ম সোর্স সেগুলি আমরা এখানে অন বাই অন আলাপ করব। তো প্রথমত যে সোর্সটি শর্ট টার্ম সোর্স হিসেবে আমরা এখানে শিখব সেটি হলো স্পন্টেনিয়াস সোর্স। তো স্পন্টেনিয়াস সোর্স তোমরা এখানে তো দেখতে পাচ্ছ সবাই, তারপরও কাগজ কলম থাকলে লিখে রাখো। নাম্বার 1 স্পন্টেনিয়াস সোর্স, তারপরে জি দেখতে পাচ্ছ না? জি স্যার। ওকে, প্রথমে আমরা স্পন্টেনিয়াস সোর্স নিয়ে আলাপ করব। এই সোর্সটা কি আসলে? The source of financing, it is the short term sources of financing, and basically it is created automatically during the regular course of business. Automatically created because when we are going for making any business or trade, so it is automatically created. That means when we purchase on credit, we sell on credit, then a type of loan is created. For example, if you purchase raw materials on credit, মানে বাকিতে যদি তুমি র মেটেরিয়ালস কিনো, সেক্ষেত্রে কি হলো, এটাও এক ধরনের সোর্সেস অফ ফাইন্যান্স। কারণ কি? কারণ তুমি লোন না নিয়ে ওই সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে কিনলে। কারণ তোমার ক্যাশে কিনতে হলে তো তোমার ক্যাশ দরকার হতো। এন্ড সাপোজ ইউ ডোন্ট হ্যাভ এনি ক্যাশ, সো তোমার কাছে ক্যাশ নাই, এখন উপায় কি? একটা উপায় হলো তুমি ব্যাংকে যাও, লোন নাও এবং এই টাকা দিয়ে ক্যাশ দিয়ে কিনো। আরেকটি উপায় হলো যে তোমার ব্যাংকে যাওয়ার দরকার নাই, ইউ জাস্ট পারচেজ অন ক্রেডিট ফ্রম দ্য সাপ্লায়ার্স। তার মানে একই কথাই তো হলো, যে ক্যাশে কিনতাম আমরা ব্যাংক থেকে লোন নিয়ে, এখন লোনটা ব্যাংক থেকে নিলাম না, কি করলাম, ওই সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে কিনলাম। তাহলে বাকিতে কেনা এটাও একটা রেগুলার সোর্সেস অফ ফাইন্যান্সিং, এবং এটির জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না যে আমি বাকিতে কিনতে চাই, আপনি গ্রান্ট করেন, এরকমের কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না। এখানে জাস্ট ইফ ইউ হ্যাভ গুড রিলেশনশিপ উইথ দ্য সাপ্লায়ার and if you are a trustworthy customer, then the supplier will allow you to purchase on credit. You got the point? তাহলে স্পন্টেনিয়াস সোর্স কি? এক কথা জানলাম, যেগুলি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, যে সোর্সগুলি অটোমেটিক্যালি কেন বললাম, কারণ ডিউরিং দ্য রেগুলার কোর্স অফ বিজনেস এটা তৈরি হয় বা এটা সৃষ্টি হয়। তুমি বিজনেস করতে যাও, কিছু বাকিতে কিনতে হবে, বিক্রি করতে হবে, সো এর মাধ্যমেই এই স্পন্টেনিয়াস লায়াবিলিটি তৈরি হবে। এবং when we purchase on credit, that means it is the spontaneous source. ওকে, কথা বুঝছো? এই বুঝছো কি? জি স্যার। আচ্ছা, তো এটা এর সংজ্ঞাটা মধ্যে কি এটার ভিতরেই আছে? স্পন্টেনিয়াস সোর্সের মধ্যে দুইটি মনে রাখো, কি কি? একটি হলো ট্রেড ক্রেডিট, আর একটি হলো অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাক্রুয়ালস। দুইটি নাম লিখে রাখো, একটি হলো ট্রেড ক্রেডিট আর একটি হলো অ্যাক্রুয়ালস। ট্রেড ক্রেডিট কি এবং অ্যাক্রুয়ালস কি এটা আমরা এখন একটু দেখব। এই দুইটাই হলো এক কথায় স্পন্টেনিয়াস লায়াবিলিটিজ, স্পন্টেনিয়াস সোর্সেস অফ ফাইন্যান্স। ট্রেড ক্রেডিট আর একটা স্যার অ্যাকাউন্ট পেয়েবল ম্যানেজমেন্ট না? জি, শুনো নাই? কি বললাম? ট্রেড ক্রেডিট, এই দুটা কি স্যার, মানে যে ট্রেড ক্রেডিট আর অ্যাকাউন্ট পেয়েবল ম্যানেজমেন্ট, এই দুটা কি স্যার, মানে স্পন্টেনিয়াস সোর্সেস কি স্যার? অ্যাক্রুয়ালস। অ্যাপ্রুভ এই মানে দুইটা পদ্ধতি, এক কথায় কি বললাম আমরা? অ্যাপ্রুভ মানে পদ্ধতি স্যার। স্পন্টেনিয়াস সোর্স।
স্পন্টেনিয়াস সোর্স বলে স্যার এই দুইটা না মানে ট্রেড ক্রেডিট আর অ্যাকাউন্টেবল মেথড না? জি জি, এই দুইটা বুঝছো? জি স্যার। স্যার ওই যেটা প্রথমে বললেন স্পন্টেনিয়াসের এই সংজ্ঞাটা কি স্যার? বলছি দাঁড়া। স্যার লিখবো স্যার, একটু অস্পষ্ট বলবেন। আরে সাইডে দেন, ছোট করে লেখা আছে, এনে দিলে এত বেশি কিছু লাগবে? সাইডে কত সুন্দর করে ছোট করে লেখা আছে, এনে লিখলে হইব। জি আবার ইয়া শাওন কি বললে? স্যার যে প্রশ্নটা নিয়ে আলাপ আলোচনা করতেছি স্যার, ওই প্রশ্নটা সংজ্ঞা। স্পন্টেনিয়াস সোর্স। জি স্যার। স্পন্টেনিয়াস সোর্স তো এই যে শুরুতেই লেখা আছে, এখানে আমরা বইয়ের শুরুটাই তো করলাম স্পন্টেনিয়াস সোর্স। মানে এই সংজ্ঞাটা কি স্যার ওইটা থেকে পড়লে সংজ্ঞা পাওয়া যাবে? জি জি জি, উনি আছে। স্যার একটু দেখাই দেন স্যার। তো তাহলে এখন আমরা আসি, এই যে দুইটা সোর্স বললাম কি কি, ট্রেড ক্রেডিট আর একটা হলো অ্যাক্রুয়ালস। দুইটা হলো এক কথায় কি স্যার স্পন্টেনিয়াস সোর্স। জি স্পন্টেনিয়াস স্যার লাইবিলিটি স্যার জি, লায়াবিলিটিস একই। লায়াবিলিটিস মানি তো হলো সোর্স অফ ফাইন্যান্স। কারণ লায়াবিলিটি কখন হয়? যখন আমরা ফাইন্যান্স করি, বাকিতে কিনি, লোন নেই, এ সবগুলি লায়াবিলিটি, আর সবগুলি হলো সোর্স অফ ফাইন্যান্স। কথা বুঝছো? আব্দুল্লাহ, স্যার এই যে স্পন্টেনিয়াস লাইবিলিটির সংজ্ঞাটা স্যার কোন জায়গায় একটু দেখা দেন এখানে আপনার দিয়া? কি শুরুতেই তো মানে লেখা আছে, এই যে এখানে এই যে- এই যে সাইডে লেখা আছে না স্পন্টেনিয়াস লায়াবিলিটিস, দেখো না এই যে জি স্যার আমি পাইছি যেটা স্যার। বললাম এটাই তো লেখা আছে। ফাইন্যান্সিং, এই যে ফাইন্যান্সিং দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য নর্মাল কোর্স অফ বিজনেস, জি the স্যার two পাইছি স্যার। major short-term source of such liabilities are accounts payable and accruals। এই যে জি স্যার পাইছি স্যার। এইগুলোই তো এতক্ষণ বললাম। দুইটা সোর্স কি কি, একটা বলেছি অ্যাক্রুয়ালস আর একটা বললাম ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট বা এখানে বলেছি অ্যাকাউন্টস পেয়েবল, কি কথা। তো এই দুইটাই হলো স্পন্টেনিয়াস সোর্সের কি এক্সাম্পল। ট্রেড ক্রেডিট বা অ্যাকাউন্টস পেয়েবল এটা কি? আমরা আগেই বলেছি when we purchase on credit, যখন আমরা বাকিতে কিনি। বাকিতে কিনলে কি হয়? লায়াবিলিটি তৈরি হয়। তুমি দোকান থেকে বাকিতে কিনেছো, তোমার কাছে 1 লাখ টাকা পাবে, এটা কি? লায়াবিলিটিস। তাহলে এটা কিসের এক্সাম্পল? স্পন্টেনিয়াস সোর্স। আর স্পন্টেনিয়াস সোর্সের যে দুইটা ভাগ বললাম, কোন ভাগের মধ্যে পড়বে বাকিতে কিনলে? অ্যাকাউন্টস পেয়েবল, অথবা এটা আরেকটি নাম কি বললাম? ট্রেড ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এরপরে আসি আমরা অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালস কি? সার্ভিস রিসিভড but payment is not made. It is also the example of short-term financing or spontaneous liabilities. For example, সার্ভিস আমরা কি করেছি? রিসিভড, সার্ভিস নিয়েছি, ওয়ার্কাররা কাজ করেছে, তেমন কি সার্ভিস নিয়েছি, ওদেরকে টাকা দেইনি, পেমেন্ট করিনি, তার মানে কি? লায়াবিলিটি। তুমি কাজ করিয়েছো ওয়ার্কারকে দিয়ে, এখনো টাকা দাওনি, তোমার কাছে টাকা পাবে, এটা তোমার কাছে কি? লায়াবিলিটি। তাহলে তো ওর টাকা তোমার কাছে আছে আনটিল ইউ পে। তাহলে ওর টাকা তোমার কাছে থাকা মানে কি? ইট ইজ দ্য সোর্স অফ ফাইন্যান্স। যতক্ষণ না তুমি এটা পেমেন্ট না করো, তোমার কাছে ওর টাকা থাকলো। সো ইট ইজ দ্য লায়াবিলিটি and it is the example of spontaneous liability.
বুঝছো? গার্মেন্টস ওয়ার্কাররা কাজ করেছে, 1 মাস হয়ে গেছে, এখনো টাকা দেয়া হয়নি। সপ্তাহে দেওয়ার কথা, 2 সপ্তাহ হয়ে গেছে, টাকা দেয়নি। এটা গার্মেন্টস এর কাছে এই টাকাটা কি? লায়াবিলিটি। কোন ধরনের লায়াবিলিটি? স্পন্টেনিয়াস লায়াবিলিটি। বুঝছো? এই বুঝো নাই? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। তাহলে স্পন্টেনিয়াস লায়াবিলিটি আমরা দুইটা এক্সাম্পল বললাম, অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাক্রুয়ালস, অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল আর ট্রেড ক্রেডিট, আর একটা হলো অ্যাক্রুয়ালস। ওকে, এটা রেগুলার কোর্স অফ বিজনেসের মাধ্যমে এটা তৈরি হয়, এর জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না। তুমি ব্যাংক থেকে লোন নিবে, ব্যাংকে গিয়ে চাইলে কি টাকা দিবে? দিবে না। কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। ব্যাংক এরপরে জাস্টিফাই করবে, অ্যানালাইসিস করবে whether you have the capability or not, তোমার মর্টগেজ কোলাটারাল এগুলি আছে কিনা। if you have all of this, if you fulfill all the terms conditions, then the bank will provide you the loan. But if you want to purchase on credit, বাকিতে কিনতে চাও, কি করবে? অ্যাপ্লাই করবে। বাকিতে কিনতে চাইলে কি করবে বলো? অ্যাপ্লাই করবে। হুম, স্যার অ্যাপ্লাই করার দরকার আছে স্যার? তো কি করবে এটাই তো জিজ্ঞেস করলাম। স্যার কি না স্যার চেক দিয়ে আসবো বাকিতে। কিনে আবার চেক দিয়ে আসবে কেমন? বাকিতে তো, বাকিতে চেক দিয়ে আসলে তো আর বাকি হলো না, তো ক্যাশ হয়ে গেল। চুক্তি করে আসবো যে পরে দিব। রাইট, তাইলে বাকিতে কিনতে হলে কোথায় যেতে হবে? সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা মনে করো তুমি ওই যে তোমার বাসার কাছে একটা ইলেকট্রনিক্স শোরুম আছে, ওখান থেকে তুমি কি করবে? ওখান থেকে তুমি আহ, কি কিনবে? একটা ইলেকট্রনিক্স ডিভাইস, মনে করো ওয়াশিং মেশিন কিনবে। এখন এই ওয়াশিং মেশিন কিনতে হলে এটার দাম কত? মনে করো 50,000, তোমার কাছে এখন 50,000 টাকা নাই। এখন তুমি কি করবে? হুম, স্যার ওই যে স্যার, স্যার চুক্তি করে নিব স্যার। তো কি করবে সেটা বলো। ওর সাথে কন্টাক্ট করবো যে এতদিন পরে টাকা দিব, হুম, হয়তো বা কিছু টাকা বেশি দিলে দিতে পারে স্যার। তখন সে তোমাকে কি বলবে? সে তোমাকে বলবে ক্যাশ প্রাইস 50, বাট ইফ ইউ পারচেজ অন ক্রেডিট, ক্রেডিট প্রাইস 60। এরকম প্রোডাক্টে লেখা থাকে, দেখবে যে ক্যাশ প্রাইস, ক্রেডিট প্রাইস। দেখেছো জি কখনো? স্যার, জি স্যার দেখছি স্যার। এটার মানে কি? মানে এখন যদি তুমি পেমেন্ট করো 50, কিন্তু জি তুমি স্যার, যদি ইনস্টলমেন্টে যাও, ইএমআই বলে না? জি স্যার। ওটা কি এমনি কিস্তিতে বলে আর কি স্যার? তো ইএমআই ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। জি ইএমআই স্যার, দেখো না, ইএমআই মানে কি? ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, ওইটাই জি কিস্তি। স্যার, তো এখন তুমি যদি ইএমআই তে কিনো, তাহলে তোমার কিন্তু ওই 50 পড়বে না, একটু বেশি পড়বে। জি স্যার। বেশি পড়বে কেন? স্যার ওই যে টাকাটা দেরিতে দেওয়ার জন্য স্যার। দেরিতে দেওয়ার জন্য। তার মানে কি? সে কিন্তু ইন্টারেস্ট তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। জি স্যার, কারণ তুমি ব্যাংক থেকে লোন নিয়ে যদি ক্যাশে কিনো, তাহলে ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে না? জি স্যার, আর ওর কাছ থেকে বাকিতে কিনলে ওকেও তো ইন্টারেস্ট দিতে হচ্ছে। ঘটনা তো সেম। কিন্তু তুমি হয়তো এক্ষেত্রে কম্পেয়ার করতে পারো যে ব্যাংক থেকে নিলে কত পড়ে, মানে ব্যাংক থেকে লোন নিয়ে ক্যাশে কিনলে কত পড়ে কস্ট, আর ওর কাছ থেকে বাকিতে কিনলে, ইএমআই তে কিনলে কস্ট কত পড়ে। যেটা তোমার জন্য কস্ট ইফেক্টিভ, সেটি তুমি কিনতে পারো। ঠিক আছে? বুঝছো ঘটনা? এবং তুমি যখন এই বাকিতে কিনো, তখন তোমাকে এই সেলাররা একটা ডিসকাউন্ট অফার দেয়।
তোমাকে বললো যে আচ্ছা আপনি 6 মাসের মধ্যে পেমেন্ট করবেন, কিন্তু আপনি যদি 1 মাসের মধ্যে পুরোটা পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট অফার। তোমাকে কি বললো যে আপনি 6 মাসে পেমেন্ট করবেন 60,000, মানে পার মান্থে 1,000 করে, ওই কত 10,000 করে, 6 মাসে 60। আর আপনি যদি 1 মাসের মধ্যে মানে আফটার 30 days if you pay 60,000 altogether, then you will get 2% discount। তার মানে 2% ডিসকাউন্টে কত পাবে তুমি? 1200 টাকা মনে করো। তো এখন এই 1200 টাকা তোমাকে মাইনাস করে তোমার কাছ থেকে নিবে কত? 58,800 টাকা। বুঝছো? জি স্যার। এটাকে কি বলে? ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট। এটা কখন দেয়া হয়? তোমাকে একটা টাইম দেয়া হয় যে 6 মাস, এটা হলো ক্রেডিট পিরিয়ড, যের মধ্যে আপনি পেমেন্ট করবেন। আর একটি ডিসকাউন্ট পিরিয়ড দেয়া হলো 1 মান্থ, এর মধ্যে যদি আপনি পেমেন্ট করেন দেন ইউ উইল এনজয় 2% ডিসকাউন্ট। এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। এখন তুমি চিন্তা করলে যে আচ্ছা আমি যদি এখন 1 মাসের মধ্যে পেমেন্ট করি, ঠিক আছে 2% পাবো, এটা তো পজিটিভ, কিন্তু এখন আমি টাকা কই পাবো? টাকা তো এখন আমার কাছে নাই। আমি হয়তো স্যালারি পাবো, সেখান থেকে মাসে মাসে 10,000 করে দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার জন্য 1 মাসের মধ্যে 58,800 এটা ম্যানেজ করা তো ডিফিকাল্ট। তো এখন এই জন্য তুমি এই ডিসিশনটা নেয়ার জন্য যে ডিসকাউন্ট অফারটা কি তাহলে নিব নাকি নিব না, যদি আমি না নেই সেক্ষেত্রে তো আমাকে ফুল 60,000 পেমেন্ট করতে হবে, বাট ইউ উইল গেট দ্য বেনিফিট অফ ইনস্টলমেন্ট। আচ্ছা, সেটা তুমি হয়তো এই বেনিফিটটা পাচ্ছ। আবার এই 2%-এর বেনিফিট নিতে হলে তোমাকে 1 মাসের মধ্যেই আবার পুরোটা পেমেন্ট করতে হচ্ছে। তো এই এরকমের কনফ্লিক্টিং সিচুয়েশনে এখন হোয়াট শুড উই ডু? আমরা তাহলে এখন কি করব? কি করতে পারি বলো? একটা ডিসিশন নিতে হবে না? জি স্যার। সেই ডিসিশনটা নেয়ার জন্য আমরা কি করব? আমরা যেটা করতে পারি যে দুইটা কম্পেয়ার করতে পারি, যে ডিসকাউন্ট অফার নিলে কি হয় এবং না নিলে কি হয়। মানে ডিসকাউন্ট অফার নিয়ে যদি কিনি আমার কত খরচ পড়ে, আর ডিসকাউন্ট অফারটা যদি আমি না নেই সেক্ষেত্রে আমার কত খরচ পড়ে। এই দুইটা কম্পেয়ার করে দেন আই ক্যান টেক দ্য ডিসিশন। বুঝছো বিষয়টা? বুঝো নাই? জি স্যার। ওকে। তাহলে এখন সেই ডিসিশনটা আমরা কিভাবে নিব সেখানে আসি। ডিসিশনটা নেয়ার জন্য আমরা প্রথমে দেখব যে আচ্ছা এই ডিসকাউন্ট অফারটা নিলে কত পড়বে এবং না নিলে কত পড়বে। তুমি যদি এখন চিন্তা করো যে আমি ডিসকাউন্ট অফার নিব, টাকা কোথায় পাবে? টাকা তো নাই। তাহলে ব্যাংকে যেতে হবে, মানে লোন নিতে হবে, বা কারো কাছ থেকে লোন নাও। তো কারো কাছ থেকে লোন নিলে কি হবে? তুমি যদি কারো কাছ থেকে লোন নাও, ইন্টারেস্ট দিতে হবে না? তাহলে একটা খরচ আছে। কথা বুঝছো? শুনতে পাচ্ছ? জি স্যার। কারো কাছ থেকে লোন নিয়ে প্ল্যান করলাম পুরো ক্যাশ দিয়ে দিব। কত দিব? 58,800, এটা দিয়ে দিব। তাহলে যার কাছ থেকে লোন নিয়ে তুমি পেমেন্টটা করে দিচ্ছ 2% পাওয়ার জন্য, তাকে আবার ইন্টারেস্ট দিতে হবে। জি স্যার। তাহলে তার একটা খরচ আছে না এখানে? জি স্যার। তাহলে এখন তোমাকে এখানে কম্পেয়ার করতে হবে যে আচ্ছা আমি ডিসকাউন্ট অফার নিব না, যদি না নেই তাহলে আমার কস্ট কত পার্সেন্ট পড়ে। আর একটা ক্যালকুলেশন করতে হবে আমি ডিসকাউন্ট অফার নিব,
জি স্যার। তাহলে আমার কস্ট কত পড়ে। এই দুইটা কম্পেয়ার করে দেখবো যে হুইচ কস্ট ইজ লোয়ার, যেই কস্ট আমার জন্য লোয়ার, আমি সেই কাজটি করব। লোয়ার কোনটা সেটা তো ক্যালকুলেট করে বের করতে পারবো আমরা। তাহলে এখন আমরা দেখি সেই ক্যালকুলেশনটা কেমন। এখানে দেখতে পাচ্ছ তোমরা, কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা, ফর্মুলাটা দেখো, সিডি ডিভাইডেড বাই 100% মাইনাস সিডি ইন্টু 360 বাই এন। এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ কিনা? স্যার এই যে কস্ট গিভিং আপ কস্ট ডিসকাউন্ট এটা তো স্যার? জি জি, এই যে ফর্মুলাটা, এই যে জি স্যার দেখতে এই পাচ্ছি যে স্যার। হাইলাইট করে দিলাম, এই যে জি স্যার। এই ফর্মুলাটা, এইটা হলো আমাদের কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট। মানে কি, স্যার এই যে ডিসকাউন্ট পণ্য অফার না নিলে কস্ট কত, এটার মানে হলো ডিসকাউন্ট অফার গিভ আপ করলে। গিভ আপ মানে কি, না নিলে। না নিলে। ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। জি, তাহলে ডিসকাউন্ট অফার ত্যাগ করে দিলে মানে না নিলে, ইগনোর করলে আমাদের কস্ট কত পড়বে। আমরা সাধারণভাবে বলতে পারি যে ওই 2% দিয়েছিল, 2% পড়বে, কিন্তু ইয়ারলি ক্যালকুলেট করলে এই ফর্মুলায় ক্যালকুলেট করা যাবে। আচ্ছা, তাহলে এই ফর্মুলায় আমরা ক্যালকুলেট করি সিডি মানে হলো ক্যাশ ডিসকাউন্ট, আর এখানে এন বলতে আমাদের যতদিন ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে এখন তোমরা বের করো, কিভাবে বের করবে। সিডি লিখো, সিডি ক্যাশ ডিসকাউন্ট মানে 2% ডিভাইডেড বাই 100 মাইনাস 2% মানে 98%। তাহলে 2% ডিভাইডেড বাই 98% লিখো, ইন্টু 360 ডিভাইডেড বাই কতদিন সময় দিয়েছিল আমাদের, সেটা আসবে 1 মাস। ঠিক আছে? হুম, 1 মাস দিয়েছিল না, 1 মাসের মধ্যে পেমেন্ট করলে। আর ক্রেডিট পিরিয়ড ছিল কত, 6 মাস। তাহলে 6 মাসে কত দিন, 180 দিন। 180 দিন মাইনাস 30 ডেজ, তাহলে কত হয়, 150। এন হলো 150। বের করো। কি করবে, 2%, স্যার এন এর মান কি 150%? না 150 ডে, স্যার একটু 2% করে দেন স্যার, ডিভাইডেড বাই বুঝছি না। 98%। একটু করে তাহলে দেন স্যার। স্যার ঠিক প্রথমে কি আছে, লিখবো? এন এর এটা গেল পরিবর্তে কি ফার্স্ট পার্ট, এটা গেল ফার্স্ট পার্ট। এই যে আমি লিখলাম 2%